Hi students, welcome to this history session. যে আমরা সিবিএসসি ক্লাস 9 হিস্ট্রি পড়ছিলাম, এখানে লাস্ট পার্ট আমরা চলে এসেছি। এটা হচ্ছে 7 নম্বর পার্ট। ওকে, তো অ্যাবলিশন অফ স্লেভারি, এটাই ক্লাসের শেষ লেকচার। এখানে আমরা দেখব স্লেভারি, যে মানে অ্যাকচুয়ালি স্লেভারি হচ্ছে কী বলতো, দাসপ্রথা। তো এই দাসত্ব বা দাসপ্রথাটা কীভাবে অ্যাবলিশ করা হয়েছে সেইটা সম্বন্ধে আমরা জানবো। দেখো এখানে কি বলছে, one of the most revolutionary social reform of the Jacobean regime was abolition of slavery in the French colony. যে ফ্রেঞ্চ কলোনিতে যে অ্যাবলিশন মানে স্লেভারি অ্যাবলিশন, এটা একটা বড় রিভলিউশনারি সোশ্যাল রিফর্ম যেটা ছিল অ্যাকচুয়ালি সেই সময়। দ্য কলোনি ইন ক্যারিবিয়ান, এখানে কি কলোনিগুলো ছিল দেখো, মার্টিনিক, তারপরে কি আছে গুয়াডেলুপ অ্যান্ড সান ডোমিঙ্গো, এই সমস্ত ছিল ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাপ্লায়ার্স অফ দ্য কমোডিটি সাচ অ্যাজ টোবাকো। ঠিক আছে, টোবাকো, ইন্ডিগো, সুগার, কফি, এই সমস্ত এগুলো এই কলোনিগুলো কিন্তু এরা সাপ্লাই দিত। বাট দ্য ইউরোপিয়ান যারা ছিল, যে পিপল অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, ওরা খুব রিল্যাক্টেন্ট ছিল। কেন? মানে এরা রিল্যাক্টেন্ট ছিল যে এরা দূরে গিয়ে কাজ করতে চাইতো না। ঠিক আছে, ইউরোপিয়ান টু গো দ্য ওয়ার্ক ইন ডিস্টেন্স অ্যান্ড আনফ্যামিলিয়ার ল্যান্ড, মানে দূরে দূরে এরা নিজেদের আশেপাশে কাজ করতে চাইতো, যে দূরে দূরে কাজ। এবার সেখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমও খারাপ ছিল, এই জন্য এরা দূরে দূরে গিয়ে কাজ করতে চাইতো না। এবং তার জন্য যে বেসিক নিড অফ লাইভলিহুড যেগুলো আছে, যে খাওয়া, বেঁচে থাকতে গেলে সেই সমস্ত বিষয়গুলো যেগুলো থাকে, তো সেইগুলো কোথাও না কোথাও একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে কোথাও না কোথাও একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যেত। তো বলছে দ্য কলোনিস অফ ক্যারিবিয়ান, এগুলো ওয়ার ইম্পর্টেন্ট সাপ্লায়ার্স অফ কমোডিটিস সাজ, এইগুলো ইম্পর্টেন্ট সাপ্লায়ার কমোডিটি, টোবাকো, ইন্ডিগো, সুগার, কফি, এই সমস্ত সাপ্লাই দিত। বাট দ্য রিলাক্টেন্স অফ দ্য ইউরোপিয়ান টু গো অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ডিস্টেন্ট অ্যান্ড আনফ্যামিলিয়ার ল্যান্ড meant a shorter of লেবার শর্টেজ তো থাকতো অন দ্য প্লান্টেশন করতে গেলে লেবার শর্টেজ তো হতোই, কারণ দূরে দূরে গিয়ে কাজ করতে চাইছে না চাষি, মানে যারা পিজেন্ট গ্রুপ যারা আছে, যারা চাষিরা। ঠিক আছে, বোঝা গেল? তার জন্য কি হলো, একটা ট্রায়াঙ্গুলার স্লেভ ট্রেড বিটুইন ইউরোপ, আফ্রিকা অ্যান্ড আমেরিকা। দেখো এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে আমেরিকা। এটা নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। তাহলে এর মধ্যে একটা ট্রায়াঙ্গুলার একটা ট্রেড, মানে স্লেভ ট্রেড তৈরি হয়ে গেল। মানে কি হতো এখানে, যে ইউরোপিয়ান যারা ছিল না, মানে অ্যাকচুয়ালি মানে তখন এরকম দাস প্রথা চলতো এবং মানুষকে কেনা বেচা করা হতো। ঠিক আছে, বিভিন্ন মানে তোমরা জানো রোমের কি দাস প্রথা। গ্লাডিয়েটার সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, তো গ্লাডিয়েটার সিনেমাটা না দেখে নিও খুব, মানে যে অ্যাকচুয়ালি এটা কীভাবে দাস প্রথা চলতো, এক বেচা কেনা এই সমস্ত, বা দাসত্ব করতো মানুষ। তো এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে চলতো। এখানে এবার অ্যাকচুয়ালি কী হতো, যে মানে ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যাকচুয়ালি এক মিনিট, তো অ্যাকচুয়ালি সেই 17th সেঞ্চুরিতে যখন এই ধরনের এই স্লেভ ট্রেড, মানে বুঝতে পারছো, মানে মানুষ কেনা বেচা যে প্রথা, এটা যে চলতে থাকলো, তখন ফ্রেঞ্চ মার্চেন্ট এরা সেল করতো। দেখো কোথায় হতো, সেলড ফ্রম পোর্ট অফ বর্ডেক্স। ঠিক আছে, বর্ডেক্স অ্যান্ড ন্যান্টস টু দ্য আফ্রিকান কোস্ট। ঠিক আছে, আফ্রিকান কোস্টে আসতো। এরা 3 মাস ধরে এরা এই জায়গাটায় যেত। ঠিক আছে, মানে একটা লং ভয়েজে মানে বেরোতো জাহাজে করে। তারপরে কী হতো, ওয়ার দে ব্রড স্লেভ ফ্রম লোকাল চিফটেন, মানে লোকাল চিফটেন যে লোকাল ওই সমস্ত জায়গা থেকে আফ্রিকার মানে অ্যাকচুয়ালি কিনে নিয়ে আসতো। ঠিক আছে, অ্যান্ড ব্র্যান্ডেড এ স্ল্যাগড অ্যান্ড স্লেভ ওয়ার প্যাক টাইটলি ইন্টু শিপ ফর 3 month লং ভয়েস। 3 মাস ধরে লং ভয়েস মানে হচ্ছে তোমার সমুদ্র যাত্রা যেটা বলে। ঠিক আছে, সে মানে তুমি নৌকায় করে যে ভয়েসটা যাত্রাটা হচ্ছে। ঠিক আছে, তো লং ভয়েস অ্যাক্রস আটলান্টিক টু দ্য ক্যারিবিয়ান। ঠিক আছে, ক্যারিবিয়ান থেকে আটলান্টিক টু ক্যারিবিয়ান, এইভাবে একটা লং ভয়েস হতো। এবং ওদেরকে একদম পুরো প্যাকেটে করে মানে বেঁধে ধরে একদম পুরো হাত কড়ি পরিয়ে নিয়ে আসা হতো, বাজেভাবে ট্রিট করা হতো। এবং তাদের কী জন্য নিয়ে আসা হচ্ছে, দে ওয়ার সোল্ড টু প্লান্টেশন অনার্স, যারা মানে চাষিরা চাষবাস করতো, যে সমস্ত বড় বড় যে যাদের প্রপার্টি যাদের আছে, যাদের চাষবাসের জন্য ক্রাইসিস ছিল, যে চাষি দরকার, ঠিক আছে, ফার্মার দরকার, এদেরকে এখানে কাজ করানো হতো, এদের কাছে সেল করে দেওয়া হতো। ঠিক আছে, দ্য এক্সপ্লয়টেশন অফ স্লেভ
labor made it possible to meet the growing demand in the European market for sugar, coffee, and indigo. Port cities like Bordeaux and Nantes owed their economic prosperity ইন দ্য ফ্লোরিশ স্লেভ ট্রেড। এই স্লেভ ট্রেড করে এই সমস্ত জায়গা যে ট্রেড সিটিগুলো ছিল না, বর্ডেক্স, ন্যান্ডস, এগুলো সব মানে ফ্লেরিশ করে গেছিলো, মানে সমৃদ্ধ হয়ে গেছিলো, বুঝতে পারছো? তার মানে এইভাবে একটা বিশাল একটা বিজনেস, একটা ট্রেড চলতে থাকতো। এটা ট্রায়াঙ্গুলার একটা ট্রেড, যেটা বলছে আফ্রিকা, আমেরিকা আর ইউরোপের মধ্যে কিন্তু চলতে থাকতো। এই কন্ডিশন যখন চলতে থাকলো, যে বাইরে থেকে ট্রেড করে মানুষ নিয়ে আসছে, তাহলে কি হচ্ছে? তাহলে আলটিমেটলি এদের যে কাল্টিভেশন বা ফুড চেইন, এই সমস্ত সাপ্লাই ডিমান্ড, এগুলো পুরো কমপ্লিটলি ফুলফিল হচ্ছে, তাই না? বাইরে থেকে যারা নিয়ে আসছে, তার মানে এরা নিশ্চয়ই কাল্টিভেট করছে, এখানে চাষবাস করছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু ফুড ডিমান্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছিল, ফুড চাই। এবং কিন্তু এটা অ্যাকচুয়ালি তো ইল্লিগাল, ব্যাপারটা তো মানে অমানবিক, তাই না? তার জন্য কী করল, ন্যাশনাল অ্যাসেম্বলি হেল্ড লং ডিবেট বাট ডিড নট পাস এনি রুল। মানে এই যে একটা একটা ডিবেট তৈরি, ন্যাশনাল অ্যাসেম্বলি একটা ডিবেট হলো যে এটা ঠিক হচ্ছে না, এটা এটা মানুষকে এক্সপ্লয়েট করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। কিন্তু যেহেতু একটা দেখা গেলো, যদি এটার ইয়ে করে রুলটা পাস হয়ে যায়, তাহলে যারা ট্রেড করতো তারা তো পয়সাওয়ালা লোক, তারা এখানে কিন্তু নারাজ হয়ে যাবে, বুঝতে পারছো? অরাজি হয়ে যাবে বা তাদেরকে হার্ট করা হবে। এর জন্য এই এই মানে রুলটা পাস করা হলো না, ঠিক আছে? এবং কি এইটা চলতেই থাকলো, এরকমভাবে চলতেই থাকলো। কিন্তু অ্যাট লাস্ট ফাইনালি 1794 কী হলো, একটা কনভেনশন নিয়ে আসা হলো। কনভেনশন, একটা লেজিসলেটিভ একটা নিয়মকানুন বানানো হলো, এবং সমস্ত যারা স্লেভ ছিল সবাইকে ফ্রি করে দেওয়া হলো, বোঝা গেল? তাহলে 1794 ফাইনালি একটা রুলস একটা আনা হলো। সেই রুল অনুযায়ী কী করা হলো, যারা স্লেভ যারা ছিল, যারা বাইরে থেকে ট্রেডিংয়ের মাধ্যমে যেটা আনা হতো, কোথা থেকে আনা হতো? বর্ডেক্স অ্যান্ড ন্যান্ডস যেটা পোর্ট, সেখান থেকে আনা হতো, এবং সেটা কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হলো। কিন্তু এটা শর্ট টার্মের জন্য অ্যাবলিশ করা হলো, যে মানে জাস্ট কয়েকদিনের জন্য, খুব একটা বেশি যেটা কার্যকর হয়েছিল তা নয়। তারপরে চলে আসে নেপোলিয়ান বোনাপার্টে। খুব নাম শুনেছ, খুব ইম্পর্টেন্ট, নেপোলিয়ান রিইন্ট্রোডিউস দ্য স্লেভস, ঠিক আছে? দেখতে পাচ্ছ, তার মানে এই নেপোলিয়ান যে চলে এলো, এ আবার নতুন করে ইন্ট্রোডিউস করলো এই স্লেভারি সিস্টেমটা। তখন আবার প্ল্যান্টেশন অফ অনার্স আন্ডারস্টুড দেয়ার ফ্রিডম অ্যাজ ইনক্লুডিং দ্য রাইট টু এনস্লেভ আফ্রিকান নিগ্রো। এই নিগ্রোটা কী বলতো? তো নিগ্রো হচ্ছে এ টার্ম ইউজড ফর দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ আফ্রিকা সাউথ অফ দ্য সাহারা সাউথে। অ্যাকচুয়ালি আফ্রিকার পিপলদের, এই কালো এক ধরনের মানুষ, তাদেরকে নিগ্রো বলা হতো। ইট ইজ ডেরোগেটরি টার্ম নট ইন কমন ইউজ এনি লঙ্গার। মানে নিগ্রো হচ্ছে কালো একজন জাতির একজন মানুষ, যেটা ইন্ডিজিনিয়াস পিপল অফ আফ্রিকা, আফ্রিকা অফ দ্য সাউথ সাহারা, এদেরকে নিগ্রো বলা হতো, ঠিক আছে? এবার এই নিগ্রো মানে অ্যাকচুয়ালি রাইট টু এনস্লেভ মানে আফ্রিকান নিগ্রো ইন পারসুট অফ দেয়ার ইকোনমিক ইন্টারেস্ট। স্লেভারি ওয়াজ ফাইনালি, এবং লাস্ট এরপরে নেপোলিয়নের পরে মানে অ্যাট লাস্ট এটা অ্যাবলিশ করা হলো টোটালি ফ্রেঞ্চ কলোনি থেকে 1848। ওকে, 1848 খ্রিস্টাব্দে এটা কিন্তু আলটিমেটলি ফাইনালি এই স্লেভারি সিস্টেমটা অ্যাবলিশ করা হলো, ঠিক আছে? তো আমরা লাস্ট টপিকে চলে এসেছি। এরপরে দ্য রিভলিউশন অ্যান্ড এভরিডে লাইফ। এখানে কি বলছে দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো একটা কিছু যদি তুমি স্টার্ট করো ইনিশিয়ালি, তাহলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু এফেক্টে চলে আসে না। মানে কি? মানে এই মুহূর্তে যদি হঠাৎ করে তুমি বলো যে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ বা লিকার খাওয়া বন্ধ, ঠিক আছে, মদ খাওয়া বন্ধ, সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ কি? এটা একটা মানুষের এভরিডে একটা লাইফের মধ্যে চলে এসে, সেইখানে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাওয়ারনেস করতে হবে, পাবলিককে অ্যাওয়ারনেস করতে হবে যে সিগারেট খাওয়া, বিড়ি খেলে বা তোমার ক্যান্সার হতে পারে, বা মদ খেলে এই ধরনের রোগ হতে পারে, লিভার সিরোসিস হতে পারে। এইভাবে বিভিন্ন রকমভাবে পিপলকে এডুকেট করা এবং মানুষের মধ্যে সচেতন জাগানো, এইভাবে আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট করা যায়। হঠাৎ করে কোনো কিছু সম্ভব না। এই জন্য এই যে এতদিন একটা দাস প্রথা, একটা রাজার একটা মানে কনসেপ্ট, বুঝতে পারছো? এখানে হঠাৎ করে মানুষ স্বাধীন হয়ে গেল, ডেমোক্রেসি আসবে, রিপাবলিক হবে, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, এই সমস্ত কনসেপ্টগুলো না, মানে এতটা মানুষ সেইভাবে নিতে বা মানে তার
রিয়েলাইজেশনটা সেইভাবে কিন্তু হয় না, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলো তো কি কি বলছে। হ্যাঁ, দ্য ক্যান পলিটিক্স চেঞ্জ দ্য change the clothes people wear, the language they speak or the book they read, এই সমস্ত কি চেঞ্জ করে দিতে পারে? দ্য ইয়ার ফলোয়িং 1789 ইন ফ্রান্স স মেনি সাচ চেঞ্জেস, বহুত চেঞ্জ, বারবার চেঞ্জ হয়েছে কনস্টিটিউশনে। ইন দ্য লাইফ অফ মেন ওমেন চিলড্রেন, দ্য রিভলিউশনারি গভর্নমেন্ট টুক ইট আপন দেমসেলফ টু পাস ল দ্য হ্যাঁ দ্যাট উড ট্রান্সলেট দ্য আইডিয়ালস অফ লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি ইন্টু এভরিডে প্র্যাকটিস। তো এইটা আস্তে আস্তে এটা কিন্তু কনজামশন, মানে হঠাৎ করে এটা কিন্তু যে এফেক্টে চলে আসবে তা না, ধীরে ধীরে এটা কিন্তু এফেক্টে আসে, ঠিক আছে। এই যে আইডিয়ালস অফ লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এভরিডে লাইফ, এটা প্র্যাকটিসে আনতে গেলে ধীরে আস্তে আস্তে কিন্তু এফেক্ট আসবে। তারপরে কি হলো, এখানে পিপলদের যে আগে সেন্সারশিপ, মানে কেউ কিছু মানে লিখতে পারবে না, বা কোনো কিছু লিখতে গেলে, কোনো বই পাবলিশ করতে গেলে যে একটা মানে মানে ইয়ে লাগবে, পারমিশনের ব্যাপার থাকবে, সেই সেন্সারশিপ, বুঝতে পারছো, যে অ্যাবলিশন অফ সেন্সারশিপ হলো ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন, এটা কিন্তু মানে কি হলো, প্রোক্লেম করা হলো। ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন অফ দ্য মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল রাইট হিসাবে তৈরি হলো, বুঝতে পারছো। তখন মানুষ কী করছে, নিউজ পেপার, বুকস, প্যাম্পলেট, হ্যাঁ, প্রিন্টেড পিকচার, এই সমস্ত সব জায়গায় তাদের ভিউজ তারা কিন্তু দিতে থাকলো, বুঝতে পারছো। এবং ফ্রিডম অফ প্রেস আসলো, অপোজিশন, মানে এখানে এখানে সমস্ত শ্রেণীর মানুষের একটা ফ্রিডম। এখানে দেখো ইম্পর্টেন্ট কী কী লিখেছে, যে ফ্রিডম অফ প্রেস, ফ্রান্সে কিন্তু এই যে নিউজ পেপার, রাইটিং, বুক, সেখানে তুমি তোমার ভিউজ, তোমার ন্যাচারাল রাইট, এখানে ভিউজ তুমি দেখাতে পারো, মানে এক্সপ্রেস করতে পারো। এবং তুমি যেটা করছো সেটা যে মেনে নিতে হবে তাও নয়, আমি এটা অপোজ করতে পারি, আমারও ফ্রিডম অফ স্পিচ আছে। এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস হতে থাকলো, এবং মানুষ আস্তে আস্তে কিন্তু ফুল ফ্রিডমের সঙ্গে কাজ করতে থাকলো। এরপরে এই সময় নেপোলিয়নের যে কনসেপ্টটা, নেপোলিয়ন বোনাপার্টে 1804 সালে সে কিন্তু এই ফ্রান্সের এম্পায়ার সে এবার দখল করতে থাকলো। 1804 সালে নেপোলিয়ন বোনাপার্টে কী করলো, মানে ফ্রান্সের যে ক্রাউন সেটা দখল করে নিল, এবং সে সেট আউট করলো কি কনকর নাইবারিং ইউরোপিয়ান কান্ট্রি, ডিসপোজিং ডাইনাস্টিজ, ক্রিয়েটিং কিংডম ওয়্যার দ্য হি প্লেসড মেম্বার অফ হিজ ফ্যামিলি, ঠিক আছে। এবং এ আসার পরে কি হয়, মানে সিট এখানে যে এম্পায়ার আসার পরে কিছু চেঞ্জ করেছিল, কিছু মডার্নাইজেশন করেছিল, ঠিক আছে। এবং ফ্রান্সে কিছু মডিফিকেশান সে এসে করেছিল, সে কিছু ভালো কাজও করেছিল, খারাপ কাজও করেছিল, এবং আলটিমেটলি কী করেছিল, প্রোটেকশান অফ প্রপার্টি রাইট, প্রোটেকশন অফ প্রপার্টি রাইট সেই করেছিল, ঠিক আছে। এখানে দেখো প্রোটেকশন অফ প্রপার্টি রাইট অ্যান্ড ইউনিফর্ম সিস্টেম অফ দ্যাট মিনস ইউনিফর্ম সিস্টেম মেজার্স, ঠিক আছে, ওই যে বাটখারা যেগুলো বলুন না, ঠিক আছে, ওয়েট অ্যান্ড মেজার্সে ইউনিফর্ম সিস্টেম এগুলো করেছিল। তারপরে কি ফাইনালি সে তারপরে মানে অ্যাকচুয়ালি কিছু খারাপ কাজ কিছু ভালো কাজ মিলেমিশে সে করেছিল, এবং এই নেপোলিয়ন বোনাপার্টে অ্যাকচুয়ালি এরপরেই ফ্রান্সে মনে করো একটা যে রাইট, প্রোটেকশন অফ প্রপার্টি রাইট, ইউনিফর্ম সিস্টেম, এই সমস্তগুলো কিন্তু এর সময় দেখা যায়। তারপরে কি বলছে, মেজার্স প্রোভাইডেড বাই ডেসিমাল সিস্টেম ইনিশিয়ালি মেনি স নেপোলিয়ন অ্যাজ এ লিবারেটর হু উড ব্রিং ফ্রিডম ফর দ্য পিপল। তার মানে একেই ধরে নেওয়া যায় যে এ মানুষদের মধ্যে একটা স্বাধীনতা আনে, ঠিক আছে। তারপরে বাট সুন নেপোলিয়ান আর্মিস কেম টু বি ভিউড এভরিওয়্যার অ্যাজ অ্যান ইনভেডিং ফোর্স, হি ওয়াজ ফাইনালি ডিফিটেড। কোথায় ডিফিট হয়েছিল, ওর ব্যাটেল অফ ওয়াটারলু, ভেরি ইম্পর্টেন্ট। 1815 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ ওয়াটারলুতে সে ডিফিট হলো, পরাজিত হলো। মেনি অফ হিজ মেজার্স দ্যাট ক্যারিড দ্য রিভলিউশনারি আইডিয়াস অফ লিবার্টি অ্যান্ড মডার্ন লস to the others of the European had an impact on the people long after Napoleon had left. ওকে, তাহলে এরপরেই কিন্তু এই যে আইডিয়া অফ লিবার্টি, ডেমোক্রেটিক রাইট, দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট লিগাসি অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, এবং দিস স্প্রেড ফ্রম দ্য ফ্রান্স
to the rest of the Europe during the 19th century where the feudal system, এই feudal system কিন্তু আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে গেল এবং colonized people reworked the idea of freedom from the bondage into their movement to create a sovereign nation state. Tipu Sultan and Ram Mohan Roy are two examples of individuals who responded to the ideas coming from the revolutionary France. দেখো আমাদের যে ফ্র্যাটার্নি, ইকুয়ালিটি, লিবার্টি, সেই কনসেপ্টটা কিন্তু এই ফ্রান্সের হিস্ট্রি থেকেই এসছে, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এসছে এবং আমাদের প্রিয়াম্বলে এটা কিন্তু জায়গা পেয়েছে। তো রাজা রামমোহন রায় কে ছিল? রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দোজ হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই নিউ আইডিয়াস দ্যাট ওয়ার স্প্রেডিং থ্রু ইউরোপ অ্যাট দ্যাট টাইম। ওকে, একটা তোমরা জানো যে অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় কী করেছিল? অ্যাবলিশন অফ সতী 1829 তোমরা জানো সতীদাহ প্রথা বন্ধ করেছিল। তো এই সমস্ত কার সঙ্গে করেছিল? লর্ড বেন্টিংয়ের সঙ্গে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সঙ্গে একসাথে করেছিল। তো এটা একটা রাজা রামমোহন রায় সম্বন্ধে তোমরা জানো। তাছাড়া টিপু সুলতান, হায়দার আলীর যে ছেলে টিপু সুলতান, ঠিক আছে, এই সমস্ত এরা কিন্তু এখান থেকে অনেক ইন্সপিরেশন নেয় এবং নেপোলিয়ান বোনাপার্টের পরেই কিন্তু ফ্রান্সে টোটাল স্বাধীনতা মানুষ পায়, এটাই কিন্তু ধরে নেওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছো এবং এটার থেকে ফ্রেঞ্চ রিভলিউশন কমপ্লিট হলো। এই কোশ্চেনগুলো দেখে নিও, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। হাউ উড ইউ এক্সপ্লেন দ্য রাইজ অফ নেপোলিয়ান, ডেসক্রাইব দ্য সার্কামস্টেন্সেস লিডিং দ্য আউটব্রেক অফ দ্য রিভলিউশনারি প্রোটেস্ট ইন ফ্রান্স। কোশ্চেনগুলো সলভ করতে চেষ্টা করবে আর টোটাল এনসিইআরটি বুকটা থরলি পড়বে। আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। এনি ডাউট, এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। সো টুডে আপ টু দিস অ্যান্ড উইল বি ডিসকাসিং নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, সোশ্যালিজম, রাশিয়ান রিভলিউশন আমরা ডিসকাস করব। সো থ্যাংক ইউ ফর লিসনিং।